হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাসের প্রশ্নপত্র এবং সাজেশান নিয়ে আলোচনা করব। তো তোমাদের পরীক্ষা হবে 70 নম্বরের এবং সময় দেবে 2 ঘন্টা 30 মিনিট। তো এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ইতিহাসের সিলেবাস, নম্বর বিভাজন এবং নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব। আর যে প্রশ্নগুলো দেবো সেগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ তোমাদের এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তো চলো প্রথমে আমরা সিলেবাস এবং নাম্বার বিভাজন দেখে নিই। তো এইটা তোমাদের হচ্ছে ক্লাস 6 ইতিহাসের নম্বর বিভাজন এবং সিলেবাস। এখানে দেখতে পাচ্ছ কোন কোন চ্যাপ্টারগুলো হবে, নাম দেওয়া আছে, ঠিক আছে, একদম 4 থেকে 9 পর্যন্ত, এবং এখানে নাম্বার প্যাটার্নটাও দেওয়া আছে, তোমরা এটা ভালো করে দেখে নেবে। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সেই ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম চলে যাবে। এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তো চলো এবার প্রশ্নের উত্তরগুলো শুরু করি। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 14টা আছে, 14 নাম্বার। একেরটা বলছে আদি বৈদিক মানুষের বাসস্থান ছিল কোথায়? সপ্তসিন্ধু অঞ্চল আদি বৈদিক মানুষের বাসস্থান ছিল। তারপরে 2, বিদ শব্দের অর্থ। বিদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। অনেকে বিদ্যান লিখে দেবে, বিদ্যান কেউ লিখবে না, বিদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। এরপরে 3-এর দাগে গুরু কোনো ছাত্রকে শিষ্য বলে গ্রহণ করতেন যে অনুষ্ঠানের মধ্য দিয়ে, তা হলো কি? তা হচ্ছে উপনয়ন। এরপর 4, পাটলিপুত্র রাজধানী ছিল হচ্ছে কোথায়? সেটা হচ্ছে মগধের। পাটলিপুত্র রাজধানী হচ্ছে মগধের। 5, গৌতম বুদ্ধ শিষ্যত্ব প্রদান করেন প্রথম হচ্ছে 5 জনকে। গৌতম বুদ্ধ প্রথম শিষ্যত্ব 5 জনকে প্রদান করে। এরপরে 6, প্রথম মৌর্য সম্রাট ছিলেন হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট, গুপ্তাব্দ এর প্রচলন করেন হচ্ছে কে? প্রথম চন্দ্রগুপ্ত। এরপর ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় নগরায়নের সূচনা হয় হচ্ছে কত খ্রিস্টাব্দে নাগাদ? সেটা হচ্ছে 600 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় নগরায়নের সূচনা হয়। তারপরে 9টা, কেরলে যে চাষ বিখ্যাত ছিল তা হচ্ছে গোলমরিচের চাষ কেরলে বিখ্যাত। 10 নম্বর, মহাভাষ্য লেখেন পতঞ্জলি, মহাভাষ্য লেখেন। তারপরে জীবক ছিলেন হচ্ছে বিম্বিসারের রাজবৈদ্য ছিলেন হচ্ছেন জীবক। নেক্সট, প্রথম ইট দিয়ে নির্মিত স্তূপ হচ্ছে কি? সাঁচি। এরপর 13, কোন গ্রিক ঐতিহাসিক মিশরকে নীল নদের দান বলেছেন? মিশরকে, এটা খুবই কমন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কে বলেছিলেন? হেরোডোটাস, যে মিশর হচ্ছে নীল নদের দান। এরপর 14 নাম্বার, মিশরের লিপিকে বলা হতো হচ্ছে হায়ারোগ্লিফ লিপি। মিশরের যে লিপি ছিল সেটাকে হায়ারোগ্লিফ লিপি বলা হতো। এবার 2-এর দাগে একটি বাক্যের মধ্যে উত্তর দেওয়া, 1 নাম্বার করে, টোটাল 14টা, 14 নাম্বার। একটা বলছে আদি বৈদিক যুগে প্রধান সম্পদ কি ছিল? আদি বৈদিক যুগে প্রধান সম্পদ ছিল হচ্ছে গবাদি পশু। 2 নাম্বার, জাদুমন্ত্রের সংকলন কোন গ্রন্থে পাওয়া যায়? জাদুমন্ত্রের সংকলন অর্থদেব গ্রন্থে পাওয়া যায়, অথর্বদেব গ্রন্থে পাওয়া যায়। তারপরে 3, একটি গুরুত্বপূর্ণ মেগালিথ কেন্দ্রের নাম। ইম্পর্টেন্ট প্রশ্ন, মেগালিথ কেন্দ্রের নাম হচ্ছে কি? রাজস্থানের ভরতপুর। 4, গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? গৌতম বুদ্ধ হচ্ছে শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন। 5, পার্শ্বনাথ কে ছিলেন? পার্শ্বনাথ ছিলেন হচ্ছে লিচ্ছবি বংশের ক্ষত্রিয় রাজকুমার ও 23তম জৈন তীর্থঙ্কর। এরপরে সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন? সাতবাহন বংশের প্রথম শাসক ছিলেন হচ্ছেন শিমুখ। কে শিলাদিত্য উপাধি নিয়েছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, শিলাদিত্য উপাধি নিয়েছিলেন হচ্ছেন হর্ষবর্ধন। শূন্যস্থান পূরণ, ওয়ার কথার মানে কি? ওয়ার কথার মানে হচ্ছে শহর। তারপর প্রাচীন বাংলার সূক্ষ্ম সুতির কাপড় ড্যাশের কদর ছিল? তাহলে প্রাচীন বাংলায় সূক্ষ্ম সুতির কাপড় মসলিনের কদর ছিল। এরপর ঠিক না ভুল লিখতে হবে। নালন্দা মহাবিহারে কেবল ব্রাহ্মণ ছাত্ররাই পড়তে পারত, এটা ভুল।
তারপর এটা হচ্ছে কুষাণ আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল, এটা হচ্ছে ঠিক, কুষাণ আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল। নেক্সট, মধ্য ভারতে অজন্তা গুহার ছবিগুলি কোন যুগের চিত্রশিল্প? মধ্য ভারতে অজন্তা গুহার ছবিগুলো হচ্ছে গুপ্ত যুগের চিত্রশিল্প। এরপর হামুরাবি কোন দেশের রাজা ছিলেন? হামুরাবি হচ্ছেন ব্যাবিলনের রাজা ছিলেন। 14, সেন্ট থমাস কার আমলে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন? তো সেন্ট থমাস হচ্ছে পার্থিয়ান রাজা গন্ডো ফার্নেসের আমলে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন। এরপর 3-এর দাগে 2 বা 3টি বাক্যের মধ্যে উত্তর দিতে হবে, যে কোনো 6টি 3 নাম্বার করে। তো বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় কি কি শিখতে হতো? তো বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের মুখে মুখে ও হাতকলমে অনেক কিছু শিখতে হতো, যেমন কি বেদ শিখতে হতো, ছাত্রছাত্রীদের গুরুর মুখ থেকে শুনে শুনে বেদ মুখস্থ করতে হতো। তারপরে গণিত ব্যাকরণ ভাষা শিক্ষা, তখন গণিত ব্যাকরণ ভাষা শিক্ষার উপর জোর দেওয়া হতো। আত্মরক্ষা ও অস্ত্র শিক্ষা, ছাত্রছাত্রীদের নিজেদের রক্ষা করা ও অস্ত্র চালানো শিখত। চিকিৎসা, তারা অসুস্থ রোগীর চিকিৎসা করতে শিখত। এরপর নাচ গানও শিখত, ছাত্রীরা অন্যান্য বিষয়ের সঙ্গে নাচ গানও শিখত। তো এগুলো হচ্ছে শিখত। তারপরে শ্বেতাম্বর কাদের বলা হতো? তো শ্বেতাম্বর হলো জৈন ধর্মের একটি প্রধান শাখা, যার অনুসারী বা সন্ন্যাসীরা সাদা রঙের বস্ত্র পরিধান করেন, এই কারণে তাদের শ্বেতাম্বর বলা হয়। তারা বিশ্বাস করেন যে জৈন সন্ন্যাসীদের নগ্ন থাকা আবশ্যক নয় এবং নারীদের মোক্ষ লাভ করা সম্ভব। এই দিগম্বর নামে অপর শাখা থেকে আলাদা, কারণ দিগম্বররা কোনো বস্ত্র পরিধান করেন না, অর্থাৎ দিগম্বর আর শ্বেতাম্বর দুটো আলাদা। এরপর আইহোল প্রশস্তি কে রচনা করেন? এই শিলালিপি থেকে আমরা কোন রাজার কথা জানতে পারি? তো আইহোল প্রশস্তি হচ্ছে রবিকীর্তি নামক একজন সভাকবি রচনা করেন। এই শিলালিপি থেকে আমরা চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী এর সাময়িক বিজয় এবং রাজ্য বিস্তারের কথা জানতে পারি। এরপর অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝো? তো অগ্রহার ব্যবস্থা বলতে বোঝানো হয় সেই রাজকীয় ভূমি অনুদান যা সাধারণত ব্রাহ্মণদের এবং মাঝে মাঝে মন্দির ও মঠের জন্য দেওয়া হতো। এই জমিগুলি করমুক্ত ছিল এবং এর উপর রাজাদের কোনো অধিকার থাকতো না। এর উদ্দেশ্য ছিল ধর্মীয় কাজ ও শিক্ষার প্রসার ঘটানো। নেক্সট, মহাভারতকে পঞ্চম বেদ বলা হয় কেন? তো মহাভারতকে পঞ্চম বেদ বলা হয় কারণ এটি আর্থ সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় জ্ঞানের এক বিশাল ভাণ্ডার। এতে এমন অনেক দার্শনিক ও নৈতিক শিক্ষা রয়েছে যা বেদগুলিকে সরাসরি পাওয়া যায় না। এটি সাধারণত মানুষের কাছে সহজলভ্য ছিল এবং 4টি বেদের জটিল শিক্ষাকে একটি গল্পের মাধ্যমে হচ্ছে সরলভাবে উপস্থাপন করেছে। এরপরে মুদ্রা রাক্ষস নাটকটি কার লেখা? এর বিষয়বস্তু কি? তো মুদ্রা রাক্ষস নাটকটি বিখ্যাত সংস্কৃত লেখক বিশাখ দত্তের লেখা। ইম্পর্টেন্ট প্রশ্ন। এর প্রধান বিষয়বস্তু ছিল চন্দ্রগুপ্ত মৌর্যর সিংহাসন আরোহণ এবং চাণক্যের কূটনীতির মাধ্যমে নন্দবংশকে উৎখাত করার ঘটনা। নাটকে রাক্ষস নামের একজন মন্ত্রীর প্রতি চাণক্যের কৌশল এবং চন্দ্রগুপ্তের ক্ষমতা সুপ্রতিষ্ঠিত করার কাহিনী কিন্তু বর্ণিত আছে। এরপর রেশম পথ বলতে কি বোঝো? তো রোম সাম্রাজ্য চীনা রেশমের খুব চাহিদা ছিল। চীন থেকে কাশগড় হয়ে বিভিন্ন পথে রোম ও ভূমধ্যসাগরীয় পূর্ব এলাকায় রেশম পৌঁছাতো। চীন থেকে রোম সাম্রাজ্যের স্থলপথে রেশম ব্যবসার এই পথকে রেশম পথ বলা হয়। তবে সেই সময় এই পথের নাম রেশম পথ ছিল না। পরবর্তীকালে খ্রিস্টীয় 19 শতকে এই পথকে রেশম পথ বলা হয়। এরপরে হচ্ছে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 3 করেই আছে। তো দেখো বেদের ভূগোল থেকে কি কি জানা যায়, বিষয় জানা যায়। তো দেখো বৈদিক সাহিত্য থেকে বৈদিক যুগের ভূগোলের পরিচয় মেলে। তো প্রথমে হচ্ছে পর্বত। বৈদিক সাহিত্যের মধ্যে ঋগ্বেদে হিমালয়, কাশ্মীরের মুজবন্ত সিংহের হচ্ছে উল্লেখ রয়েছে, কিন্তু এতে বিন্ধ্য পর্বতের উল্লেখ নেই। তারপরে নদ নদী, ঋগ্বেদের আলোচনায় দেখা যায় গুরুত্বপূর্ণ নদী ছিল সিন্ধু, এতে সরস্বতী নদীর কথাও বলা হয়েছে। ঋগ্বেদের শেষের দিকে গঙ্গা ও যমুনা নদীর উল্লেখ মেলে। এছাড়া আদি বাসস্থান, ঋগ্বেদের ভূগোল থেকে আমরা জানতে পারি সিন্ধু ও তার পূর্ব দিকের উপনদীগুলো দিয়ে ঘেরা সপ্তসিন্ধু অঞ্চল ছিল আদি বৈদিক মানুষের বাসস্থান।
এছাড়া বৈদিক সভ্যতার বিস্তারও হচ্ছে পাওয়া যায়। তো পয়েন্টটা তোমরা একটু দেখে নেবে। এরপর হচ্ছে মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন। দেখো, মৌর্য সম্রাটরা তাদের বিশাল সাম্রাজ্যের নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করার জন্য গুপ্তচর নিয়োগ করতেন। এই গুপ্তচরদের প্রধান কাজ ছিল রাজ্য ও জনগণের উপর নজর রাখা, যাতে কোনো প্রকার ষড়যন্ত্র ও বিদ্রোহ সংগঠিত হতে না পারে। তারা জনগণের অসন্তোষ, উচ্চপদস্থ কর্মকর্তাদের কার্যকলাপ এবং বিদেশিদের গতিবিধি সম্পর্কে সম্রাটকে অবহিত করত। চাণক্যের অর্থশাস্ত্র থেকে জানা যায় এই গুপ্তচর ব্যবস্থা মৌর্য সাম্রাজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ছিল। নেক্সট হচ্ছে পঞ্চ মহাব্রত কি। তো জৈন ধর্মের 4টি মূলনীতি অবশ্যই মেনে চলতে হতো। সেগুলো হচ্ছে কি, কোনো প্রাণীকে হত্যা না করা, মিথ্যে কথা না বলা, অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া, আর হচ্ছে নিজের জন্য কোনো সম্পত্তি না করা। পার্শ্বনাথ এই 4টি মূল নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। এই নীতি 4টিকে একসঙ্গে চতুর্জামব্রত বলা হয়। মহাবীর এই 4টি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন। তার মতে ব্রহ্মচর্য নীতিও জৈনদের মেনে চলা উচিত। এই 5টি নীতিকে একসঙ্গে হচ্ছে পঞ্চ মহাব্রত বলা হয়। এরপরে হচ্ছে সুদর্শন হ্রদ সম্পর্কে টিকা লেখো। সুদর্শন হ্রদ ছিল গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে অবস্থিত একটি কৃত্রিম জলাধার। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এই হ্রদটি নির্মাণ করা হয়। পরবর্তীকালে সম্রাট অশোকের সময় এর পুনর্গঠন করা হয়। খ্রিস্টীয় 2য় শতকে শক শাসক রুদ্রদমন এই হ্রদটি সংস্কার করেন এবং এর শিলালিপি থেকে এর ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানা যায়। এই হ্রদটি কৃষি ও সেচ কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। নেক্সট হচ্ছে গান্ধার শিল্প সম্পর্কে টিকা লেখো। গান্ধার শিল্প ছিল ভারতীয় ও গ্রিক রোমান শৈলীর একটি অনন্য মিশ্রণ। এই শৈলশিল্প কুষাণ সম্রাট কনিষ্কের আমলে বিকাশ লাভ করেছিল এবং এটি মূলত বর্তমান আফগানিস্তান ও পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত ছিল। এই শিল্পের প্রধান বৈশিষ্ট্য হল বুদ্ধ ও বোধিসত্ত্বের মূর্তি নির্মাণ। সেখানে গ্রিক দেবদেবীর মতো মুখের আদল, তরঙ্গায়িত চুল ও রোমান পোশাকের ছাপ দেখা যায়। এই শিল্প শৈলীটি ভারত ও গ্রিসের সাংস্কৃতিক মেলবন্ধনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এরপরে চন্দ্রকেতুগড় কেন বিখ্যাত ছিল, তোমরা উত্তরগুলো দেখে নেবে, আমি আর ভিডিওটাকে বেশি বড় করছি না। তারপরে মিনান্দার সম্পর্কে লেখো। উত্তরগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তারপরে হচ্ছে দেখো বড় প্রশ্ন, 3টি প্রশ্নের উত্তর দিতে হবে 5 নাম্বার করে। কলিঙ্গ যুদ্ধের ফলাফলের সঙ্গে অশোকের ধম্ম এর সম্পর্ক আলোচনা করো। উত্তরগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি বইটি থেকে আমরা কি কি জানতে পারি। নেক্সট হচ্ছে গুপ্ত যুগে বিজ্ঞান চর্চা সম্পর্কে লেখো। তোমরা গণিত চর্চাটাও পড়ে রাখবে, গণিত চর্চা, ঠিক আছে। এখানে একটা দেওয়া আছে, তোমরা দুটোই পড়ে রাখবে। এরপর হচ্ছে টিকা রামায়ণ ও মহাভারত। উত্তরটা তোমরা দেখে নাও, এটা হচ্ছে রামায়ণ আর এটা হচ্ছে মহাভারত। এবং নেক্সট হচ্ছে প্রাচীন ভারতের বিখ্যাত শিল্পকেন্দ্র হিসাবে তক্ষশিলার গুরুত্ব আলোচনা করো। উত্তরটা তোমরা দেখে নাও, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে তোমাদের ক্লাস 6-এর 3rd ইউনিটের 2025 সালের ইতিহাসের নমুনা প্রশ্নপত্র ও সাজেশান। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে। আশা করছি তোমাদের এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে এবং তোমাদের কিন্তু এইরকম প্রশ্নই পরীক্ষাতে আসবে। আর যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন করে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা পিডিএফটা কিনতে চাও, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা পিডিএফটা কালেক্ট করে নেবে। এছাড়া আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ SMS করবে, এই ভিডিওটা স্ক্রিনশট দেবে এবং বাই পিডিএফ এই কথাটি লিখবে। তোমাদের আমি একটা QR কোড দিয়ে দেবো, সেখানে পেমেন্ট করলেই তারপর তোমাদের PDF দিয়ে দেবো। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।